হিস্টোরিক্যাল এবং সোশ্যাল বেসিসগুলো কি কি? হিস্টোরিক্যাল ঐতিহাসিক বা ইতিহাসগত বলতে পারো, ইতিহাসগত, এবং হচ্ছে সামাজিক বেসগুলো কি কি আছে, সামাজিক আধার, ইতিহাসগত আধার এবং সামাজিক আধার কি কি আছে। ইতিহাস বলছে যে একটা 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 মানুষ যেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, বা একটা ভূখণ্ডের মধ্যে যেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, তো সেখানে সে দীর্ঘদিন ধরে বসবাস করার ফলে তার নিজস্ব কিছু সেখানে হেরিটেজ তৈরি হয়, তার ফোল্কলোর তৈরি হয়, তার কিছু মিথ তৈরি হয়, তার কিছু সিম্বল তৈরি হয়। তো সেগুলোর সঙ্গে সে কিন্তু নিজেকে একাত্ম করতে পারে, বা সেগুলো তার নিজের একটা পরিচয় হিসেবে কিন্তু কনসিডার হয়। এবার যখন তার সেটা মানে তার নিজস্ব এইরকম বিষয়গুলোর সঙ্গে যখন তার নিজস্ব একটা পরিচিতি তৈরি হয়, তখন স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো কি, আমরা দেখতে পাবো যে সে সেটাকে ধরে রাখতে চায়, আঁকড়ে রাখতে চায়। কিন্তু এটাকে যখন ভেঙে ফেলার চেষ্টা করা হয়, এটাকে যখন বড় একটা কোনো অঞ্চলের সঙ্গে যখন মার্চ করে দেওয়া হয়, বড় কোনো একটা ইতিহাসের সঙ্গে যখন মার্চ করে দেওয়া হচ্ছে, অন্য কোনো এলিয়েনের সঙ্গে যখন তাকে মার্চ করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু সমস্যা তৈরি হয় কি, যে সে তার নিজের নিজের যে এই যে হেরিটেজ যেগুলো আছে, তার ফোলক্লোর আছে, তার মিথ আছে, তার সিম্বলস আছে, সেগুলো কোথাও গিয়ে কিন্তু একটুখানি সাপ্রেসড হয়ে যায়, কোথাও গিয়ে এটা সেখানে সে কিন্তু আন্ডারমাইন হয়ে যায়। তো ফলে তখন সে কি করে না, সেখান থেকে সে কিন্তু একটা রাজনীতির কিন্তু সেখানে শুরুটা করে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে দ্রাবিড়া কাজাগাম তোমরা জানো যে সেখানে যে কাস্টের মধ্যে থেকে এটা জন্ম হয়েছে, বিশেষ করে তারা ব্রাহ্মণ যে আছে সেই ব্রাহ্মণদের আধিপত্য থেকে নিজেদেরকে তারা মানে ব্রাহ্মণদের মানে ডমিনেশনের মধ্যে তারা ছিল এতদিন, বা বলতে পারো যে নন ব্রাহ্মণ যে কাস্টগুলো আছে তারা ব্রাহ্মণদের ডমিনেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, এবং তারা বলেছে যে তাদের নিজস্ব সত্তা, তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের নিজস্ব ইতিহাস সমস্ত কিছুগুলো নষ্ট হচ্ছে। তো সেই কারণে আমরা এই দ্রাবিড়া কাজাগামের একটা কিন্তু উত্থান দেখেছি। নট অনলি দ্যাট, আমরা ডিএমকেরও উত্থান দেখেছি এরকম ভাবে। কিছুক্ষণ পরেই তোমাদের ভাষা নিয়ে বলবো, ভাষার একটা গুরুত্বপূর্ণ রোল আছে ইন্ডিয়ান পলিটিক্সে, সেটা নিয়েও বলবো। তো ডিএমকের জন্মটাও হচ্ছে বলতে পারো, শুধু জন্ম বলবো না, জন্মের পাশাপাশি বলতে পারো যে পাওয়ারে 1967-এ যখন এরা ওই 8টা রাজ্যের সঙ্গে এরাও একটা পার্ট ছিল, তো 8টা রাজ্যের মধ্যে এরা একটা পার্ট ছিল। তো আমরা দেখতে পাবো যে এরা পাওয়ারে যখন আসছে, তখন আমরা দেখতে পাবো 1965-এ এরা কিন্তু হিন্দি ভাষার বিরোধিতা করে এরা কিন্তু বড় পাওয়ারফুল হয়েছিল। স্টুডেন্টস মুভমেন্ট যে সেই সময় তামিলনাড়ুতে যেটা শক্তিশালী হয়েছিল, সেই স্টুডেন্টস মুভমেন্টকে তারা কিন্তু লিড করে 1967-এ দেখতে পাবো আমরা। 1965-এ স্টুডেন্ট মুভমেন্টকে লিড করছে তারা, তারা ভাষা বিরোধী আন্দোলন করছে, কিন্তু 1967-এ গিয়ে আমরা দেখতে পাবো তারা কিন্তু পাওয়ারে আসছে। তো এটাও আমরা দেখতে পাচ্ছি কি, যে তাদের যে নিজেদের যে মানে মানে আইডেন্টিটি, তাদের ইতিহাসগত যে আইডেন্টিটি, সেই ইতিহাসগত আইডেন্টিটি কোথাও গিয়ে সাপ্রেস হচ্ছিল, সেই কারণে তারা কিন্তু সেখানে বিরোধিতা করেছে। ঠিক একই রকম ভাবে তোমরা দেখতে পাবে শিবসেনা আছে মহারাষ্ট্রে, ঠিক আছে, তেলেগু দেশাম পার্টি আছে অন্ধ্রপ্রদেশে, এরা এইরকম ভাবে তাদের রাজনীতিটা করেছে। তো ইতিহাসকে সামনে রেখেও কিন্তু সেখানে একটা আঞ্চলিকতাবাদের কনসেপ্ট কিন্তু গড়ে উঠেছে। এরপরে আমরা এখানে চলে আসো, এরপরে আমরা দেখতে পাবো যে যদিও এখানে একটা বিষয় হচ্ছে যে ইতিহাস যে সবসময় মানে একমাত্র মাধ্যম তা নয়। আঞ্চলিকতাবাদের মাধ্যম অনেক কিছুই হতে পারে। তো ইতিহাসের সাথে সাথে আরো অনেক কিছুই থাকতে পারে সেখানে। তো এগুলো একটু দেখে নিও। তো যেগুলো যেমন তার মধ্যে হচ্ছে যেমন অর্থনীতি, রাজনীতি, এই সমস্ত ফ্যাক্টরসগুলোও কিন্তু সমান তালে গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের দেখতে পাবো। এগুলো ইতিহাসের সাথে মিশে গিয়ে বা ইতিহাসের ওই শক্তিটাকে আরো বড় করে তুলে ধরে আঞ্চলিকতাবাদকে আরো বড় করে শক্তিশালী করার চেষ্টা করে। এরপর চলে আসো ল্যাঙ্গুয়েজের প্রসঙ্গে এখানে আসলে তোমরা দেখতে পাবে যে যে ল্যাঙ্গুয়েজও এরকম ভাবে একটা বলতে পারো যে মানুষের একটা আইডেন্টিটিকে শো করে, যেটা এক্ষুনি বললাম। তো স্বাভাবিকভাবে সে তার নিজস্ব ল্যাঙ্গুয়েজকে ধরে রাখতে চায়, তার সেই ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে সে নিজের প্রসপ্যারিটি সেখানে সে হয়তো কি করতে পারে না, ইনশিওর করতে পারে। সেই ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে সে তার নিজের প্রোগ্রেস, তার ডেভেলপমেন্ট ইনশিওর করতে পারে। স্বাভাবিকভাবে সে তার নিজের ল্যাঙ্গুয়েজগত যে পরিচয় সেটাকে ধরে রাখতে চায়, এবং যখন সে সেটা পারে না, তখনই আলটিমেটলি গিয়ে কি করে, সেটা কিন্তু সে প্রতিবাদ করে। তো এক্ষুনি যে কথাগুলো তোমাদের বলছিলাম ওগুলোই এখানে তোমরা দেখতে পাবে যে 1920 সালে কংগ্রেস ভাষার ভিত্তিতে এখানে যে টেরিটোরিয়াল যে বাউন্ডারিজ আছে সেগুলোর যে একটা ডিভিশন করবে, সেটা তারা কিন্তু বলেছিল 1920 দশকের দিকে বলেছিল। কিন্তু দেখতে পাবো আমরা যে পরের দিকে এসে স্বাধীনতা যখন লাভ করছে, তখন শুরুর দিকে একটুখানি তারা বেঁকে বসছে। বিশেষ করে নেহেরু তখন কিন্তু বেঁকে বসছেন। নেহেরুর আইডিয়াটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে, কিন্তু ভাষাকে সেখানে কনসিডার করবেন না বলেছিলেন। বাট আমরা দেখতে পাবো যে সেখানে বাধ্য হয়ে তিনি তখন কি করেছিলেন, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, যেটাকে বলা হচ্ছে SRC, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন ফর্ম করতে তিনি কিন্তু বাধ্য হয়েছিলেন। এবং বাধ্য হয়েছিলেন এই কারণে তোমরা জানো যে একজন গান্ধীজির অনুসারী যিনি ছিলেন, শান্তিবাদী একজন লোক, তিনি কি করেছিলেন, গায়ে আগুন লাগিয়েছিলেন।
ঠিক আছে, একটা কোটি একটা তামিল একটা অন্ধ্রপ্রদেশের একজন নাগরিক ছিলেন, অধিবাসী ছিলেন তিনি। তো তিনি গায়ের আগুন দিয়েছিলেন বলে, তো আমরা দেখতে পাবো যে তিনি গায়ে আগুন বা উনি বোধহয় হাঙ্গার স্ট্রাইকে গেছিলেন, দুটোর মধ্যে একটা হবে, আমি কনফিউজ হচ্ছি। তো যাই হোক, আলটিমেটলি তিনি মারা যান। ভাষার ভিত্তিতে তিনি রাজ্য চাইছিলেন, অন্ধ্রপ্রদেশ চাইছিলেন। তো বাধ্য হয়ে তখন কি করলো না, সেখানে সরকার 1953 তো অলরেডি সেখানে তো অন্ধ্রপ্রদেশকে প্রথম ভাষার ভিত্তিতে একটা রাজ্য হিসেবে তো গঠন করলো সরকার। বাট ফাইনালি আরো অন্যান্য রাজ্যগুলোও যখন সেটাকে ফলো করতে শুরু করলো যে ভাষার ভিত্তিতে যদি অন্ধ্রপ্রদেশ হতে পারে, তাহলে অন্যান্য রাজ্যগুলোও কিন্তু ফর্ম হতে পারে। তো অন্যান্য রাজ্যগুলো যখন এই বিষয়টিকে যখন মানে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বিষয়টিকে যখন তারা উস্কে দিতে শুরু করলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট, নেহেরু সরকার তখন কি করলো, তারা স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, যেটা ফজল আলীর নেতৃত্বে তৈরি হয়েছিল, একাধিকবার পরীক্ষায় এসেছে প্রশ্নটা। তো ফজল আলীর নেতৃত্বে তখন স্টেট রিঅর্গানাইজেশন কমিশন 1955-এ তারা কিন্তু তৈরি করতে বাধ্য হলো। 1956-এ যে কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, এবং যেখানে আমরা দেখতে পাবো যে তারা ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার কথা বলেছিল, এবং একাধিক সেখানে কিন্তু তাদের রেকমেন্ডেশন ছিল। 3টে ক্যাটাগরিতে রাজ্যগুলিকে তখন কিন্তু তারা ভাগ করেছিল। আসবো সেই পার্টগুলিতে। তো এখানে আমরা কিন্তু এগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সেই সময় হয়েছিল, এবং আমরা দেখতে পাবো এইরকম ভাবেই তোমরা দেখতে পাবে যে এই বম্বে থেকে, সেই সময় বম্বে তখন তোমরা দেখতে পাবে, বম্বের মধ্যে তখন তোমরা দেখবে গুজরাট এবং হচ্ছে মহারাষ্ট্র, এই গুজরাট এবং মহারাষ্ট্রের মোটামুটি ভাবে বলতে পারো বড় দুটো রিজিয়ন যুক্ত ছিল, এবং দুটো আলাদা ভাষাকে সেখানে গুরুত্ব দেওয়া হতো, অর্থাৎ বাইলিঙ্গুয়াল রিজিয়ন্স ছিল বম্বে। একদিকে মারাঠি ভাষার মানুষ আর অন্যদিকে হচ্ছে গুজরাটি ভাষার মানুষ। তো মারাঠি এবং গুজরাটি ভাষার মানুষরা তারা কিন্তু কি করতো, বম্বে নামক একটা প্রভিন্সের মধ্যে থাকতো। তো এই বাইলিঙ্গুয়াল প্রভিন্সকেই তখন কি করা হলো, তখন কিন্তু ডিভাইড করে কি করা হলো না, বম্বে এবং গুজরাট তৈরি করা হলো। বম্বে এবং গুজরাট তৈরি করা হলো, যে বম্বেকে পরবর্তীকালে মহারাষ্ট্র নামকরণ করা হয়েছে। তো বম্বে এবং গুজরাট আমরা 1960 সালে তৈরি হতে দেখবো, 1960 সালে আমরা তৈরি হতে দেখবো। ঠিক একই রকম ভাবে তোমরা দেখতে পাবে 1966-এ তোমরা দেখতে পাবে কি, যে এই পাঞ্জাবের মধ্যে, যেটাকে পাঞ্জাব বলা হতো, ঠিক আছে, পেপসু বলা হতো তখন, পেপসু, এটাও পরীক্ষায় একাধিকবার এসেছে, পেপসু। তো পেপসু, যেটাকে এখন আমরা পাঞ্জাব বলছি, বা পাঞ্জাব আর হরিয়ানা মিলে যেটাকে বলা হচ্ছে সেটা, তো পেপসু ছিল। তো পেপসুকে তখন কি করা হতো, একটা কমন রাজ্য হিসেবে কনসিডার করা হতো, যেখানে হরিয়ানভি আর হচ্ছে পাঞ্জাবি শিখ, তাদের হচ্ছে এই দুটো ভাষার বলতে পারো মানুষরা সেখানে থাকতো। তো সেখানে এই পাঞ্জাবি এবং হচ্ছে হরিয়ানভি ভাষার মানুষরা সেখানে থাকতো। তো ভাষার ভিত্তিতে সেখানে একটা আন্দোলন, যদিও সেখানে শুধুমাত্র একমাত্র ভাষা ছিল না, ভাষার সাথে সাথে আমরা সেখানে তাদের জাতিগত পরিচয় সেটাও কিন্তু দেখেছি, যে তারা আলাদা একটা কিন্তু রাজ্য চাইছিল, পাঞ্জাবিরা আলাদা রাজ্য চাইছিল। দীর্ঘদিন ধরে আমরা এটাকে নিয়ে দেখতে পাবো যে যে আকালি দল, এর আগের দিন ক্লাসেও তোমাদের কোনো একদিন বলছিলাম যে আকালি দলের পলিটিক্সের কথা, 1920 সালে যে আকালি দল তৈরি হলো। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 1966-এ এই পাঞ্জাবকে ব্রেক করা হলো। পাঞ্জাবকে ব্রেক করে কি করা হলো, সেখানে পাঞ্জাব এবং হরিয়ানা দুটো আলাদা স্টেট সেখানে কিন্তু ফর্ম করা হলো। তো এটাও কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে একই রকম ভাবে আসাম থেকে তোমরা দেখতে পাবে যে আরো অনেকগুলো রাজ্য এরকম ভাবে কিন্তু ডিভাইড হয়ে গেছে। তারা জাতিগোষ্ঠীগত তাদের একটা পরিচয় ছিল, প্লাস তার সেখানে ভাষা যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি তা নয়, ভাষাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আজ যে রাজ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যেটাকে 7 সিস্টার্স বলা হচ্ছে, তো সেই 7 সিস্টার একটা সময় কিন্তু এই আসামের মধ্যেই ছিল, আসাম বলেই তারা কিন্তু কনসিডার হতো। তারা একটা বড় রিজিয়নের পার্ট ছিল, কিন্তু সেই রিজিয়নস আছে কি হয়েছে, ছোট ছোট রিজিয়নে বা রাজ্যে কিন্তু বিভক্ত হয়ে গেছে। তাদের নিজস্ব আজকে ভাষা আছে, নিজস্ব আজকে তাদের এথনিক পরিচয় আছে, তাদের নিজস্ব একটা জাতিগোষ্ঠী আছে। তো এগুলো কিন্তু হয়েছে টাইম টু টাইম, এগুলো আমরা দেখতে পাবো। তো এটাও তোমরা দেখতে পাবে যে 16-এর দশকে তোমরা দেখতে পাবে এইরকম ভাবে কি হয়েছে, যে মিড 60s-এর দিকে তোমরা দেখতে পাবে ভাষা ভিত্তিক এই ধরনের অনেকগুলো রাজ্য কিন্তু ধীরে ধীরে উঠে এসেছে। এগুলো আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে তোমরা একটা দেখতে পাবে যে ইয়েটা যেটা কি বলছে এখানে, হিন্দি যে স্পিকিং যে পিপল আছে, তারা মোটামুটি ভাবে তোমরা দেখতে পাবে যে একটা বড় অঞ্চলের মধ্যে যুক্ত, বড় অঞ্চল নিয়ে তারা কিন্তু ছড়িয়ে আছে। হিন্দি ভাষার যদি কথা বলো, তারা মোটামুটি তাহলে 6টা রাজ্য এই মুহূর্তে তোমরা খুঁজে পাবে, যে 6টা রাজ্য এবং আরো অনেক ইউনিয়ন টেরিটরিজও আছে, সেখানে হিন্দি ভাষার মানুষরা কিন্তু আছে। কিন্তু ভাষা যে সব সময়, যেটা বোঝাতে চাইছে এখানে সেটা হচ্ছে যে ভাষা যে শুধুমাত্র রাজ্য গঠনের আধার হবে তা কিন্তু নয়, ভাষার পরেও কিন্তু বা ভাষার সাথে যুক্ত হয়ে
আরো অনেক কিন্তু সেখানে কিন্তু এলিমেন্টস থাকতে পারে যেটা রিজিওনালিজমসকে হয়তো জন্ম দিতে পারে, বা একটা রিজিওনালিজমের আইডিয়াকে সেখানে, বা একটা রিজিয়নের আইডিয়াকে সেখানে প্রমোট করে। তো যদি তুমি হিন্দির কথা বলো তাহলে ভাষা ভিত্তিক রাজ্য হওয়াটা কিন্তু একমাত্র আধার নয়, কারণ আমরা হিন্দি বললে এখন মোটামুটি ভাবে তোমরা দেখতে পাবে কি যে 6টা রাজ্য দেখতে পাবে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং কতগুলো ইউনিয়ন টেরিটরিজ, যেখানে কি করে মানুষ হিন্দি ভাষায় কিন্তু কথা বলে। কিন্তু হিন্দি ভাষায় কথা বললে কি তাহলে এখন এটাকে একটাই রাজ্য হিসেবে কনসিডার করবো আমি? না, কনসিডার করা যায় না, তার কারণ এখানে আরো অনেক কিন্তু এলিমেন্টস আছে। কাজে বুঝতেই পারছো যে ভাষা ভিত্তিক রাজ্য তৈরি হলো ঠিকই, কিন্তু ভাষা একমাত্র আধার নয় রাজ্য গঠনের, বা বলতে পারো রিজিয়নের কনসেপ্ট নয়, রিজিওনালিজমের কনসেপ্ট নয়, সেটার সঙ্গে প্যারালালি আরো অনেক কিন্তু ইস্যু থাকতে পারে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কোথাও সেখানে ট্রাইব, কোথাও সেখানে অ্যাডমিনিস্ট্রেশন, কোথাও সেখানে ডেভেলপমেন্ট, কোথাও সেখানে ইকোনমি, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং তারা যে ভাষাভিত্তিক, হয়তো ভাষাগত তাদের সিমিলারিটিস থাকতে পারে রাজ্যগুলোর মধ্যে, কিন্তু আমরা দেখতে পাবো যে অন্য সব বিষয়ে তাদের মধ্যে ডিসিমিলারিটিস আছে বলে তারা আজকে রাজ্যের দাবি বা আলাদা একটা অঞ্চলের দাবি কিন্তু তারা করে বসেছে, এবং টাইম টু টাইম তারা কিন্তু আলাদা রাজ্যে এরকম ভাবে বিভক্ত হয়েছে। তো এগুলোও কিন্তু আমরা দেখতে পাবো যে যখন আমরা ভাষার কথা বলছি তখন এটা মাথায় রাখতে হবে যে ভাষা একমাত্র মাধ্যম নয় রিজিওনালিজমের, এর পাশাপাশি বা বেস নয়, এর পাশাপাশি আরো অনেক ইস্যুস সেখানে কিন্তু থাকতে পারে। এগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, ওগুলোই এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। সেভেন সিস্টার্স এর কথা বললাম, পরীক্ষায় আসতে পারে। সেভেন সিস্টার্স বলতে কাদের কথা বলা হচ্ছে? সেভেন সিস্টার সম্পর্কে বোধহয় কেউ একদিন একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল আমাকে, সে কি আছে এখানে? শোভনদেব আছে? নেই। তো সেভেন সিস্টার্স দেখে নাও, এখানে আসামকে বলা হচ্ছে, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। অর্থাৎ এখানে আমাদের নর্থ ইস্টের যে রাজ্যগুলি আছে, এবং একটা রাজ্যকে এখানে বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিকিম। তো সিকিমকে বাদ দিয়ে বাকি যে 7টা রাজ্য আছে সেখানে তাদেরকে সেভেন সিস্টার্স বলা হচ্ছে। ঠিক আছে, 7 বোন হিসেবে তাদেরকে কনসিডার করা হয়। তো এই 7 বোনের কনসেপ্টটা দেখে নিও। এই ভাষার ভিত্তিতে সেখানেও কিন্তু তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আমরা দেখতে পাবো যে এই ভাষার সাথে সাথে আরো অনেক রিজিওনাল পলিটিক্সও আছে, আরো অনেক এলিমেন্টস আছে, যেগুলো আলটিমেটলি কি করেছে না ভাষা ভিত্তিক বা একটা রাজ্যকে বা রিজিয়নের কনসেপ্টকে কিন্তু জন্ম দিয়েছে। এগুলো এখানে দেখে নিও। এরপরে শুধু ভাষা নয়, কাস্টও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে বা বেস হতে পারে কাস্ট। আমরা দেখতেই পেয়েছি তামিলনাড়ুর উদাহরণ, তামিলনাড়ুতে দেখতে পেলাম যে সেখানে যে কাস্টের মধ্যে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে কাস্টের মধ্যে আমরা দেখতে পাবো যে ব্রাহ্মণদের যে ডমিনেশনসটা সেখানে তামিলনাড়ুতে বেশি ছিল, তার বিরুদ্ধেই সেখানে নন ব্রাহ্মণ মুভমেন্ট হয়েছে। সেখানে তোমরা জানো যে পেরিয়ারের নেতৃত্বে আন্দোলন হয়েছে। এরপরে সেই পেরিয়ার যখন রাজনীতিতে আসতে চাইলেন না, তখন সেই আন্দোলনটাকে পিক আপ করে নিলেন। আমরা দেখতে পাবো যে সেখান থেকে বেরিয়ে এসে যিনি ডিএমকে তৈরি করলেন, কি নাম? সিএন আন্নাদুরাই। তো সিএম আন্নাদুরাই তোমরা জানো যে সেখানে তিনি কি করেছেন না, এই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তো এটা ছিল কি ব্রাহ্মণ বিরোধী একটা আন্দোলন ছিল, ব্রাহ্মণ বিরোধী, ব্রাহ্মণদের ডমিনেশনস বিরোধী ছিল। তো কাস্টও কিন্তু হতে পারে, কি হতে পারে? কাস্টও হতে পারে কিন্তু একটা রাজ্যের মধ্যে বা একটা বড় অঞ্চলের মধ্যেও কিন্তু সেখানে ছোট্ট একটা রিজিয়ন্সের কিন্তু জন্ম দিতে পারে, এটাও কিন্তু হতে পারে। তো এখন আমরা দেখতে পাবো যে, বা তখনও দেখতে পেয়েছি, এখনো আছে, যে ব্রাহ্মণরা যেখানে নেই সেই সমস্ত অঞ্চলগুলিকে তারা তাদের নিজেদের রিজিয়ন্স বলে দাবি করে। তো এইরকম কাস্টের ভিত্তিতে তারা কিন্তু একটা রিজিয়নের আইডিয়াও কিন্তু সেখানে গড়ে উঠেছে। তো রিজিয়নালিজমের বেস যদি বলি তাহলে কাস্টও কিন্তু একটা বড় বেস হতে পারে। রিলিজিয়নও এরকম ভাবে হতে পারে। জানো তোমরা পাঞ্জাবের কথা তোমাদের এর আগের দিন বলেছিলাম যে শিখ যারা যেখানে থাকে সেখানে সেটাকে কি করা হোক, আলাদা রাজ্য হিসেবে কনসিডার করা হোক। তো ধর্ম সেখানে একটা আধার, সেখানে যদিও সেখানে একমাত্র আধার নয়, এর সাথে সাথে আরো অন্যান্য এলিমেন্টসও থাকতে পারে, ইকোনমিক এলিমেন্টস থাকতে পারে বা ইকোনমিক ডেপ্রিভেশন থাকতে পারে, এগুলোও কিন্তু প্যারালালি হতে পারে। তো এগুলোও সেখানে কিন্তু দেখে নিও, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে বেস বলা যেতে পারে, রিজিওনালিজমের বেস হিসেবে এগুলো কনসিডার হয়।